আমার বাড়ি চিটাগাং। আচ্ছা, কোথায় ওটা জানি না, কিন্তু আমি হারাই গেছি ছোটকালে। আচ্ছা। হারানোর পর বটতলি স্টেশন আছে চিটাগাং। আচ্ছা, আসার পর ট্রেনে উঠে ঢাকা আসি একা একাই? একা একাই। বয়স কত, মানে অনেক ছোটবেলার ঘটনা এটা? আচ্ছা। আসার পর আমি টঙ্গী স্টেশনে যাই। যাওয়ার পর ওখানে একটা সেন্টার আছে, সেন্টারে থাকি। ওখানে থাকি কিছুদিন, থাকার পর আবার এসে পড়ি। এসে আবার সিলেট যাই। সিলেটে খাওয়া দাওয়া করতে কোথায় ওই সময়? খাওয়া দাওয়া ওখানেই করতাম। কীভাবে খাইতা? তুমি তো ছোট মানুষ, কি তো তোমাকে দেওয়ার কথা না, কি করতা তুমি? তো সিলেটে গেছিলাম একা একাই। যাওয়ার পর সাধারণ মাজার আছে, সাধারণ মাজারে গিয়েছি। তুমি বুঝতা যে মাজারে গেলে খাবার পাওয়া যাবে? কেমনে বুঝতা? বুঝতাম না, ওখানে গেছি। যাওয়ার পর ওখানে থাকছি কদিন। থাকার পর ওখানে দেখি খাবার দেয়, ওইটা দেখি খাই। ওইটা খাওয়ার পর আবার ওখান থেকে এসে পড়ি। সে সদরঘাট যাই। সদরঘাটে তুমি হারাই গেছো বাসা থেকে, তোমার খারাপ লাগতো না? বাবা মায়ের কথা মনে পড়তো না? পড়তো, কান্তাম। আচ্ছা, তুমি একটু মাইক্রোফোনটা কাছে নাও তো ভাই। একটা যেটা হচ্ছে যে বাপ মায়ের তাহলে তো চেহারা মনে আছে তোমার? না, এটা এখন মনে নেই, অনেক এখন মনে নেই। তুমি তো হারাই গেছো অনেক ছোটবেলায়। আচ্ছা, তো কান্তা, তারপর লোকজন জিজ্ঞেস করতো না তোমাকে যে কোত্থেকে আসছো, কি অবস্থা? কিছুই বলতে পারতো না? সেটা মনে নেই। আর বাবা মা কোথায় থাকে সেটাও জানো না? ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর আমি সদরঘাট যাই। সদরঘাট যেয়ে পানি বেশি, একটু বড় হয়েছি। পানি বিক্রির কথা তোমাকে কে বলে? না, ওখানে যাই। ওখানে যাই একটা সদরঘাটে থাকি। থাকার পর একটা লোক এসে বলে, তুমি এখন কি করো? আমি ওখানে থাকি, ওখান থেকে আসছি সব বলছি। বলার পর উনি আমাকে নিয়ে যাওয়ার পরে পানি বেচার পরে প্রতিদিন যে এত পানি বেচে এত টাকা দেয়। আচ্ছা, একটা বেচলে 2 টাকা করে দেয়। পানি বেচে বোতল টোকায় থাকতাম। থাকার পর ওখান থেকে আবার ওখানে আবার সেন্টার আছে, নাইট সেন্টার আছে আর সাব সেন্টার আছে। ওখানে রাত্রে থাকতাম নাইট সেন্টার, আর দিনে থাকতাম সাব সেন্টারে। এরকম করে থাকছি। থাকার পর আবার এসে পড়ছি। আসার পর আবার টঙ্গী গেছি। টঙ্গী আবার ওই সেন্টারে থেকে তারপর কয়দিন পরই আবার এসে পড়ি। আসে আবার আপন সেন্টার আছে, আপন সেন্টারে আসি। ওখানে 6 মাস থাকি। 6 মাস থাকার পর আমি আবার 6 মাস ওখান থেকে আবার এই লিডোতে আমাকে আনার পর ওখানেই এখন আছি। ওখানে পড়ালেখা করি। লিডোতে তোমাকে কে নিয়ে আসলো? ওখানে একটা ভাইয়া ছিল। আচ্ছা, ভাইয়া আনছে। আপনারা কি ও যতটুক বলের বাইরে কোনো ইনফরমেশন দিতে পারবেন ওর সম্পর্কে, সোহেল ভাই? জি, ও কাশিম হচ্ছে আমাদের হচ্ছে যে ওর মানে কথা অনুযায়ী আমরা যখন একটা বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসি রাস্তা থেকে, নিয়ে আসার পরে 6 সপ্তাহ আমরা ওই বাচ্চাটার সাথে একের পর এক দেখা 2-1 দিন পর পর তার সাথে বসে তার তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করি যে আসলে ও কোত্থেকে এসছে, ওর ঠিকানাটা কিভাবে আমাদেরকে দিচ্ছে। ঠিকানাটা দিলে সেই ঠিকানা অনুযায়ী আমরা একটা সময় পরে মানে সেই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করার চেষ্টা করি। আমরা কোনোভাবে যদি ফ্যামিলিটা পেয়ে যাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্যামিলি থেকে বাচ্চাটাকে রিইন্টিগ্রেট করা, একত্রীকরণ করে দেয়া। এবং সেই ওর বাচ্চার তথ্য অনুযায়ী যদি আমরা সেই আইডেন্টিফাই করার পরে বা ট্রেস করার পরে আমরা দিয়ে আসি। আর যদি না পাওয়া যায়, তখন আমরা ওর সাথে আবার পুনরায় বসি যে আসলে অ্যাড্রেসটা ঠিক হলো কি না ভুল হলো, আবার চেষ্টা করি। এইভাবে যোগাযোগ করতে করতে যদি লাস্ট পর্যায়ে মানে একটাই বারবার বলে, চেঞ্জ হয় না, তখন ওই অ্যাড্রেসটা অনুযায়ী আমরা থানাতে যোগাযোগ করে পুনরায় আবার দেখি যে ওখানে আসে না। এটা তো আপনাদের সিস্টেম ঠিক আছে, কিন্তু কাশেম সম্পর্কে, কাশেম নিজের সম্পর্কে যেটুকু বললো, এর বাইরে কোনো কিছু ইন্টারেস্টিং কিছু আছে কিনা ওর সম্পর্কে, যেটা ও বলেছে, জানা আছে কিনা আপনার? ও বাইরে যেটা আমরা তো বাচ্চা উদ্ধার করে রাস্তা থেকে উদ্ধার করে আমাদের প্রথম বাচ্চাটা কি করছে ওখানে সেটা দেখি, তো তার সাথে কথা বলে আমাদের উদ্ধার করা। আর বাকিটা হচ্ছে ওর সাথে সময়ের পর সময় বসে না, সেটা সিস্টেম। বাট আমরা জানেন কিনা কাশেম সম্পর্কে আর কোনো কিছু? কাশেম ওর কথা সেটা হচ্ছে যে ও ছোটবেলায় চলে আসে, ওর কোনো অ্যাড্রেস মানে ঠিকভাবে বলতে পারে না, চিটাগাংই বলতে পারে। এই জন্য ওর কোনো মানে ওর অ্যাড্রেস ওর মাকে খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। আপনারা কত বছর বয়সে ওকে নিয়ে আসেন? ও আমাদের এখানে আছে 2 বছর থেকে। 2 বছর বয়স থেকে? না, ও এখন আছে 2 বছর। এখন 2 বছর, তার মানে 11 বছর বয়সে এসছে। লিডুতে আছে 2 বছর থেকে, আমাদের উদ্ধার করা 2 বছর। তুমি কাশেম, তোমার কাছে আবার যাই। সেটা হচ্ছে তুমি তো রাস্তাতেই ঘুমাতা একটা সময়, তাই কি? রাস্তায় ঘুমাতা, ওখানেই খাওয়া দাওয়া। কোনো অভিজ্ঞতা আছে? এখন তো প্রতিষ্ঠানে থাকো, সেটা ঠিক আছে। ওই সময় কিরকম মানে জীবনযাপন কেমন ছিল একটু বলো না আমাদেরকে। আমরা তো আসলে জানি না, আমরা শুধু দেখি। তো রাস্তায় থাকতে খাবার পাইতাম না, কিছু পাইতাম না, কাপড় চোপড় পাইতাম না, আর অনেক কিছু পাইতাম না। তো থাকতে কেমনে ঘুমাইতা? ওদের রাস্তায় থাকতাম, একটা কাপড় পিঁধে থাকতাম, গোসল করতে পারতাম না, পানি মুনি পাইতাম না। তারপর ওদের আপনি আসে। তারপর কে নিয়ে আসে? আপনি আসে? একটা ভাইয়া আমাকে আপনি নিয়ে যায়। আপনি আসার পর একটা ভাইয়া, আপনি যাওয়ার পর ওখান থেকে আবার লিডোতে আমাকে আনি। আচ্ছা, তো ওই ভাইয়াটা কি তোমাকে কি বলেছিল? ভাইয়া বলছে, তুমি এখানে থাকো, তুমি এখন থাকো কেন, রাস্তায় থাকো তো ভালো না,
রাস্তায় কত কিছু কত পুলিশে মারধর করে, পুলিশে যেটা পারে এটা করে। সেজন্য আমাকে ওখানে বলছে আমাকে একটা সেন্টার আছে, তুমি যাবা? আমি বলছি হ্যাঁ যাবো। তারপর যাই, ওখানে যাওয়ার পর মানে থাকার পর তো তুমি যে এই যে রাস্তায় থাকতে রাতের বেলা একা একা, ঘুমাতে সমস্যা হতো না? না, ঘুমাতে কোনো সমস্যা হতো না? পুলিশরা মারধর করতো। পুলিশরা মারধর করতো আর করতো না, মানে ভূতের ভয় লাগতো না? তুমি তো অনেক ছোটবেলা। না, অনেক তো মানুষ ছিল ওখানে। ও অনেক, স্টেশনে তো মানুষ থাকে। তোমার মতো অনেক অনেক ছেলে মেয়েও ছিল এখানে? ছোট ছোট বাচ্চারা ছিল, আমার থেকে একটু বড় বড়। তো অসুখ টসুখ হলে কি করতে? অনেক সময় দেখা যায় না, একটু অসুখ হলো, জ্বর হলো, অসুখ হলে আবার এখানে একটা ক্লাস হতো আমাদের। ও ক্লাসও নিত লোকজন? হ্যাঁ, ওদের এয়ারপোর্টে 4 নম্বর লাইনের একবার শেষ মাথায় একটা ক্লাস হতো আমাদের, শিশুপল্লীর। শিশুপল্লীর ক্লাসটা হতো, ওখানেই সব কিছু একবার সপ্তাহে 3 দিন আসতো, 3 দিনই খাওয়া দাওয়া দিত। দুবেলা 2 দিন দিত হলো রুটি আর কলা, আর সপ্তাহে 1 দিন দিত হলো খাবার ভাত। ঈদের দিন বুঝতা যে আজকে ঈদের দিন? এটা বুঝতা কোন দিন ঈদের দিন, কোন দিন আনন্দ উৎসব হচ্ছে, এগুলো বুঝতা? ঈদের দিন হলে তো বলি। মারধর করতে এই কারণে পালা আসছো? বাবা কি করতো? বাবা রাজমিস্ত্রি কাজ করতো। কয় ভাই বোন ছিলা তোমরা? আমরা 2 ভাই ছিলাম, 1 বোন ছিলাম। তুমি সবার বড় না ছোট? ছোট। সবার ছোট। তো তুমি বাড়ি কোথায় ছিল তোমার? আমার বাড়ি গাজীপুর। গাজীপুর। এখনো চেনো? বাড়ি চিনবা? এখনো চেনো? তো তুমি বাড়ি যাও না কেন? আবার গেলে আমাকে শিকল দিয়ে বেঁধে মারবে। ঘটনা বলো তো, কি হয়েছে একটু শুনি। তুমি যেদিন প্রথম বাড়ি থেকে বের হলা, কোথায় গেলা, কি করলা? আমি প্রথম বাসা থেকে বেরোয় শালনা আসি, শালনা থেকে আমি ঢাকায় আসি, ঢাকা থেকে ট্রেন ধরে আমি এয়ারপোর্টে আসি। তো এই প্রথম তো ঢাকায় আসলা নিজে নিজে, এর আগে তো কখনো আসো নাই? না। তো তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছো তখন তুমি কোন ক্লাসে পড়তেছিলে মনে আছে? না। তুমি স্কুলে পড়তেছিলে না ওই সময়? আচ্ছা। তো বাবা মারতো কি কারণে তোমাকে? বাবা মারতো কারণ একদিনের কোনো ঘটনা বলতে পারবা যে এই কারণে মারছে তোমাকে? না, এই যে সময় আমার বাবা বলতো কি যা ক্ষেত চাষ করে, আমি করতাম না, কইতাম আমি খেলতে যাব। আচ্ছা। আমাকে যেতে দিত না, পর মারতো তার জন্য। তো মা কিছু বলতো না? না, মা আলাদা হয়ে গেছিল। মা ছিল না তোমার? মা অন্য এক বাড়িতে ছিল, কাজ করছিল। তো তুমি থাকতে কার কাছে? শুধু বাবার কাছে? হ্যাঁ। তো বাবা তো কাজে যাইতো, তো তুমি বাসায় কি করতা? বাসায় একা একা খেলাধুলা করতাম। ও আর কেউ ছিল না ভাই বোন? না। তো একা একা খেলাধুলা করলে আবার বাবা এসে মার দিত? হ্যাঁ। তো তুমি একসময় কি করলা যে ঠিক আছে তাহলে তুমি বাসায় থাকবে না, পালায় চলে যাবে? তুমি কি কোথায় চলে আসলা? ঢাকায় চলে আসলা? পকেটে কোনো পয়সা টয়সা ছিল ওই সময়? না। তো তুমি কিসের জন্য ঢাকায় আসলা? থাকে না যে এই কারণে ঢাকায় আসছি। তোমার কি মনে হয়েছে যে বাইরে হইলেই তুমি আব্বু আম্মুর হাত থেকে বাঁচতে পারবা, এরকম কোনো কিছু? তা তারপরে কি হলো? ঢাকায় আসার পরে কি হলো? ঢাকা থেকে আমি ট্রেন ধরে পুরো কমলাপুরে এসি। এটাই তো প্রথম দেখলা কমলাপুর, এর আগে তো দেখো নাই। আচ্ছা, তারপর? কমলাপুর থেকে আমি একটা ভাইয়া আপু আমাকে জিজ্ঞেস করে এখানে কি তোমার ভালো লাগে? আমি বললাম না। পরে বলে কি তুমি আমাদের সাথে যাবে? পরে সেই জায়গায় নিয়ে যায়, আমাকে নিয়ে যায়। পরে ওই জায়গায় আমাকে খাবার দাবার দেয়। কমলাপুরে তুমি কতদিন ছিলা? কমলাপুরে আমি প্রায় 6 মাস ছিলাম। ওই আপু ভাইয়ার কাছে যাওয়ার আগে? তো এই 6 মাস কি করছো? ঘটনাগুলো কি আমাদেরকে বলা যাবে? কি হয়েছে এই 6টা মাস? তোমাকে বাড়ি থেকে যোগাযোগ করেনি বা তোমারও কখনো মনে হয়নি যে বাড়ি চলে যাই? না। কেন মনে হয়নি? খাওয়ার কষ্ট ছিল না? হ্যাঁ ছিল। কি করতা, কি খাইতা, কিভাবে থাকতা, আমি ঘুমাইতে? বোতল কুড়াতাম কমলাপুরে। বোতল কুড়ানোর কথা তোমাকে কে বলছে? মানে প্রথম দিনই এসেই তুমি বোতল কুড়ানো শুরু করলা নাকি কোনো ঘটনা? কি করলা? আমি দেখেছিলাম অনেকগুলো ছেলেকে। আচ্ছা। পরে আমি একদিন একটা বস্তা পাই, বস্তা পেয়ে ওটার ভিতরে বোতল কুড়াই। আচ্ছা। বোতল কুড়াই ওগুলো বেচি। বেচার পরে আমাকে টাকা দেয়। কে টাকা দেয়? ওই মহাজন? দোকানের মালিকটা। দোকানের মালিক। কয় টাকা হয় প্রথম দিন মনে আছে? না। মনে নাই। আচ্ছা, ওকে, টাকা দেয়। তারপর? পরে আমি একটা কলা কিনে একটা রুটি কিনি। পরে ওগুলো খেতে লই, দোকানের মালিক এসে আমাকে মারে। কি করে? খেতে গেলে মারে? কেন? কারণ ভালো করে আমি বোতল কাতাম না, ও তার জন্য। ও, তো এই তোমার খাবার কি তোমার নিজেকে জোগাড় করতে হইতো? হ্যাঁ। আচ্ছা, এই বোতল বিক্রি করে করে? আর বাচ্চাদের সাথে মিশে যে অনেক সময় দেখি সব ড্যান্ডি ম্যান্ডি খায়, এগুলো কখনো খাইছো? না। মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। না, এগুলো আমি কখনোই খাইনি। তো তোমার এই যে বোতল কুড়ানো, এগুলো কষ্টের কাজ না? বাড়ির থেকেও তো কষ্টের কাজ। তো তোমার কখনো মনে হয়নি যে বাড়িতে ফিরে যাই? না। কেন মনে হয়নি? কারণ আমি যদি আবার বাসায় ফিরে যাই তাহলে আবার আমাকে মারবে। কখনো তো যাও নাই, গেলে কেমনে তোমাকে, তুমি বুঝলা কেমনে যে তোমাকে মারবে?
কারণ আমি যে সময় বাসা থেকে বাইরে হবো সেই সময় বলে দিয়েছিল বলে দিয়েছিল বলে কে বলে দিয়েছিল? আব্বু। তো তার মানে তো তুমি যখন বাসা থেকে বের হয়েছো তখন তোমার বাসায় জানতো যে তুমি বের হয়ে যাচ্ছ, নাকি তোমাকে না। তাহলে? আমাকে মারতে আসছিল, পর আমি দৌড়ে চলে যাই, পরে সে সময় আমাকে বলে। ও, তোমার মার কথা মনে পড়ে না? ওই সময় মা আদর করতো না? মার কাছে থাকতো না তুমি? হ্যাঁ, মা তো আদর করতো, তাইলে তো তোমার মায়ের কথা মনে পড়লে মায়ের কাছে চলে যেতে পারতো, তুমি এদিকে কেন আসলা? কারণ আমার আব্বু আমার আম্মুকে মারতো, তার জন্য। তো আম্মু তো মার কাছে থাকতো না, আম্মু তো বাবার কাছে থাকতো না, থাকতো? থাকতো না, তাহলে মার কাছে চলে যেতাম, যাও নাই কেন? কারণ আব্বু আমাকে বিশ্রায়। ও, আমার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হচ্ছে বিষয়টা, মানে এই কেসটা নিয়ে যদি আমি আপনার সঙ্গে কথা বলি, সোহেল ভাই আপনি ম্যানেজার লিডার, সেটা হচ্ছে এটা তো মানে একটু অন্য ধরনের কেস হয়ে গেল না, যে বাবার ভয়ে বা ফ্যামিলির ভয়ে সে একেবারেই ঘর ছাড়া এবং সে আপনাদের মতো একটা প্রতিষ্ঠানের শেল্টারে আছে, বিষয়টাকে আপনারা কিভাবে ডিল করেন আসলে? বিষয়টা হচ্ছে যে ওর রুবেলের বাবা মা দুজনে সেপারেশন, মানে তারা আলাদা থাকে। তো আলাদা থাকার পরে ওর হচ্ছে যে ওর মার কাছে গেলে ওর মা ওভাবে খাবার যে ওর জন্য জোগাড় দেওয়া সেটা ব্যবস্থা ছিল না। তো এরপরে ও হচ্ছে ওর বড় ভাইয়ের কাছে যায়, সেখানে ওর বড় ভাই ছিল মানে রিক্সা পুলার। তো ওর বড় ভাই ওকে ওখানে খাবার তো নিয়মিত হতেই না, কারণ সে রিক্সা পুলা তার ব্যাপার, তার ওয়াইফ ছিল। তো সেই জায়গায় ওকে ইয়ে করতো না। তো একটা সময় ওকে মারে, মারার পরে হচ্ছে যে ও হচ্ছে চলে আসে, আসার পরে গাজীপুরেই হচ্ছে একটা টয়লেট, মানে পাবলিক টয়লেট না যদিও, কিন্তু ওটা হচ্ছে মার্কেটের টয়লেট, যেটা হচ্ছে যে ইয়া করতো, মানে ওই আসলে টাকা পয়সা নিয়ে পোষা পায়খানা করার একটা ব্যাপার ছিল, সেখানে ও ছিল বেশ কিছুদিন। থাকার পরে হচ্ছে যে ওকে সেখানে ওই ওখান থেকে টাকা নিয়ে ও একটা রুটি খেয়েছিল, ক্ষুধা লাগলে যেটা করে আর কি বাচ্চারা। তো রুটি খাওয়ার পরে তো ওকে প্রচণ্ড মারে। তো পরেই হচ্ছে যে ও চলে আসে, চলে আসার পরে এই যে কমলাপুরে থাকে, ওর যে কথাগুলো এগুলো বললো। তো এখন ব্যাপার হচ্ছে যে ওর মা বাবা সেপারেশন, তারপরে ওর বড় ভাই ওকে দেখতেছে না, তারপরে এগুলো তথ্য অনুযায়ী আমাদের এখানে আসে। পরে আমরা চেষ্টা করেছি যে ওকে মেন স্ট্রিমিং করা আমাদের। তো আপনারা কি ওর ফ্যামিলিতে যোগাযোগ করেছিলেন, মানে অ্যাড্রেস পাওয়ার পরে এরকম? আমাদের শেল্টার থেকে ওর ফ্যামিলিতে যোগাযোগ করা হয়েছে। তারপর কি বলেছে ফ্যামিলিতে? তো ওর তথ্য অনুযায়ী ওইভাবে টেস্ট করা যায়নি ওর ফ্যামিলিকে। ও, তারপরে আমাদের একটা সুযোগ ছিল যে ওর পরিবারে যে ওর বাবা মার সাথে বুঝিয়ে আবার নতুন করে রিইন্টিগ্রেট করার একটা ব্যাপার ছিল, কিন্তু আসলে ট্রেস করা যায়নি, এই জন্য মানে অ্যাড্রেস পাওয়াই যায়নি, সে পাওয়াই কারণে। যায়নি সেভাবে। আর ওকে এখন আমাদের সাথেই আছে, এখন ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে? জি। কোন ক্লাসে পড়ো রুবেল? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ো। পড়াশোনা ভালো লাগে? হ্যাঁ। পড়াশোনা ভালো লাগে? হ্যাঁ। কি ভালো লাগে পড়াশোনার মধ্যে? ওকে, ঠিক আছে, তোমার কাছে আবারও আসবো। এবার যাই হচ্ছে ভাইজান, আপনার নাম যেন কি বলেন? নিজামউদ্দিন আউলিয়া। ওকে নিজাম, আপনার বয়স তো একটু বেশি বোধহয়, 15 বছর না? হ্যাঁ, আচ্ছা, ওদের তুলনায় বেশি। তো নিজাম, আপনার গল্পটা কি একটু শুনি, কি মনে আছে? আমার গল্পটা হলো যে আর 10টা শিশুর চেয়ে একটু আলাদা, অন্যরকম। বলেন, বিস্তারিত সেটা বলেন। হলো যে আর 10টা শিশু যেমন সোনার চামচ বা রূপোর চামচ নিয়ে জন্ম নেয়, আমার তেমন জন্ম হয় নাই। খুব গরিব পরিবারে আমার একটা জন্ম হয়। ছোটোবেলায় মানে খুব চাহিদা ছিল অনেক কিছু শিখার, অনেক কিছু জানার, খুব গরিব পরিবারে থেকেও। কিন্তু এর ভিতরে বাবা আরেকটা বিয়ে করে। তারপর হলো সংসারে আমরা ছিলাম 2 বোন 3 ভাই, এবার আমি ছিলাম সবচেয়ে ছোট। তো সামহাও বড় বোন ক্যান্সারে মারা যায় টাকার অভাবে সংসারে। বাবা কি করতেন? বাবা বিয়ে করে চলে গেছে আরেক জায়গায়। আচ্ছা, মানে পেশায় কি ছিলেন? আমার ঠিক জানা নেই, কারণ আমি যখন আমি মানে ছোটবেলা থেকে মার কাছে শুনছি যে বাবা বিয়ে করছে। ওকে ওকে ওকে। তো ছোটবেলা থেকে না আমার ভীষণ ইচ্ছা ছিল লেখাপড়া নিয়ে, ভীষণ ইচ্ছা যে লেখাপড়া করব। তো আমি কি করতাম, ছোটবেলা থেকে বিভিন্ন এনজিওগুলো আছে যারা বস্তিতে পড়াতো মোহাম্মদপুরের দিকে, তো ওই বস্তি স্কুলগুলোতে আমি যাইতাম। আমার একটা শিডিউল থাকতো যে আমি স্কুলগুলোতে যাইতাম, বিভিন্ন ইয়ে করতাম। তো এর পাশাপাশি কী করতাম, আমি ভাঙারি কুড়াতাম। কারণ পরিবারে এমন একটা বাধা ছিল যে মানে লেখাপড়া, মানে তারা, আমি যে বিভিন্ন এনজিওতে পড়াশোনা করতাম সেটা তারা চাইতো না কোনোভাবেই, কিন্তু আমাকে তার বদলে ভাঙারি কুড়াইতে হইতো। প্লাস পরিবারকে টাকা যদি দিতাম তাহলে পরিবার আমাকে স্কুলে যেতে দিত। পরিবার বলতে আপনার মা? আমার মা এবং আমার ভাইরা।
তো এরকম করতে করতে যখন আমি বিভিন্ন এনজিওতে গেছি, তো তারা আমাকে মানে এই যে ভাঙারি কুড়ার নিয়ে তারপর হয়েছে ওই জীবনটা থেকে বললো যে লেখাপড়ার জীবনটা ভালো, যখন আমার মাথায় তারা ঢুকে ফেলছে ব্রেনরে, তো আমি তখন স্বপ্ন দেখা শুরু করলাম যে না, এইটা একটা জীবন না, আমি লেখাপড়া শিখতে চাই, অনেক কিছু করতে চাই। তো যখন আমি লেখাপড়ার সাইড দিকে চলে গেলাম, আস্তে আস্তে ওই ভাঙারি কোনার দিকটা মানে স্টপ করে দিতেছিলাম আস্তে আস্তে, তখন পরিবার থেকে একটা বড় ধরনের একটা বাধা চলে আসলো যে তুমি লেখাপড়া করতে পারবে না কোনোভাবেই না। মানে তারা খুব মানসিক টর্চারিং করতো আমাকে, বড় ভাই যারা ছিল বিশেষ করে। তো বড় ভাইরা খুব মানসিক টর্চারিং করতো, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে আমি চাইলেও মরতে পারবো না, আমি চাইলেও তাদের ইচ্ছে বাঁচতে পারবো না, আমার জীবনটা এমন পর্যায়ে চলে গেছে। তারপরও আমি হাল ছাড়ি নাই, মানে ওইভাবে পরিবারকে করে ট্যাগল দিয়ে রাখছিলাম, মানে সহ্য করতেছিলাম না, আমি আরেকটু ধৈর্য দিয়ে আমি একটু লেখাপড়া করি, আমি একটা ভালো পর্যায়ে উঠতে পারবো, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। বিষয়টা মানে আমাকে যারা এমন নির্যাতন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে মানে আমার পক্ষে আর সম্ভব হইতেছে না, মানে সহ্য করাটা। কি ছিল, মানে কি করতো, গায়ে হাত তুলতো? হ্যাঁ, গায়ে হাত তুলতো, বড় ভাইরা মারধর করতো। তারা কেউই লেখাপড়া করে নাই এবং তারা চাইতো না যে আমি লেখাপড়া করি, এবং তারা চাইতো যে আমি মানে সংসারে ইনকাম করে দিই তাদেরকে টাকা পয়সা। এই ভাঙারি করে যাই, বললো যে লেখাপড়া কোনো জীবন না, তারা বলতো, তাদের কাছে মনে হইলো যে লেখাপড়া কোনো জীবন না। তারপর মানে এমন পর্যায়ে চলে গেছে তারা নানা রকম মানে মারধর করতো আমাকে, সব কিছু করতো, কিন্তু আমার মা কিছু বলতো না। আমার মা ছিল পুরো আমার বড় ভাইদের পক্ষে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, আমি কি তোমার আপন ছেলে? তো সে বললো যে তুই আমার আপন ছেলে, আমি সব জানি, আমি সব বুঝি, তোর বড় ভাইরা যে তোর উপরে এরকম নির্যাতনগুলি করতেছে, আমার এখানে কিছু করার নাই, কারণ তারা যে ইনকামটা করে সেটা দিয়ে আমি নিজেও চলি। আমি যদি তাদের বাধা দিই তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ, তোর খাওয়া দাওয়া বন্ধ, সংসারে সব কিছু বন্ধ। তারপর এর ফাঁকে কী করলো, লিডোর একটা স্কুল হয় যেটা রায়ের বাজার বুদ্ধিজীবীতে, যেখানে অনেক বস্তির বাচ্চারা পড়াশোনা করে আমার মতো যারা আছে। তো আমি একদিন ভাঙারি কুড়াতে দেখি এই সাইডে আবার ময়লার ছিল, তো বাচ্চারা আমরা সবাই ভাঙারি কুড়াতাম, হই উল্লাস করে লাফালাফি করে ভাঙারি কুড়াতাম, নদীতে লাফ দিতাম। তারপর দেখলাম যে লিডোর একটা স্কুল হয়। তো প্রথম দিন যে স্কুলটা হয়, আমার আবার একটা শখ ছিল কি, মানে স্কুল দেখলে আমি বসে পড়তাম, পড়াশোনা শিখতাম, যা পারতাম শিখে নিতাম, যেভাবেই পারতাম শিখে নিতাম। তারপর লিডোর একটা স্কুল হওয়ার পর ওই স্কুলে আমি প্রথম দিন যাই। প্রথম দিন যাওয়ার পর লিডোর যে পড়াগুলি, মানে লিডোর যেই কথাগুলি বলতেছিল সব কিছু আমার ভিতরে মানে এত ভালো লাগা সৃষ্টি হয়েছে, মানে এখন আমি পাগল হয়ে গেছি যে স্কুলে কখন হবে, এই স্কুলটা কখন হবে। ভাঙারি কুড়াতাম আর ওই স্কুলটা কবে হবে, কোন দিন হবে, সেই বিষয়ে মানে থাকতো আমার যে না, কোন দিন যাব আমি ওই স্কুলে, যেদিনই হবে সেদিনই আমি যাওয়ার জন্য মানে পাগল হয়ে যেতাম ওই স্কুলে। এই বিষয়টা মানে যখন দেখতেছি যে আমি লিডো স্কুলে যাইতেছি আর ভাঙারি কুড়ানোর দিকে আমি যাইতেছি না, তখন পরিবার আবার শুরু করলো, মানে আবার মারধর শুরু করলো। তো এমন পর্যায়ে হলো, আমি বিষয়টা আমার লিডোর যে স্কুল যারা পরিচালনা করতো তাদেরকে বলছি যে আসলে আমার এই সমস্যা, আমি স্কুলে আসতে পারতেছি না, মানে আমি এখন কি করব, আমি এখন মানে পরিবারে আমার কোনো স্বাধীনতা নাই। একটু বলে রাখি যে মানে রাস্তার জীবন, মানে যে ভাঙারি কোনার সময় যে একটা জীবন, মানে সেই জীবনটা খুবই কষ্টকর। মানে কোনো ঘটনা কি ফেস করেছেন এরকম, যে ঘটনা এখনো মনে পড়ে, কোনো একটা দিনের পার্টিকুলার কোনো ঘটনা ভাঙারি টাঙারি কুড়াতে গিয়ে? মানুষজন সবসময় বলে যে মানে টোকাই বলে গালি দেয়, তারপর হয়েছে ভালো চোখে দেখে না। আর যারা ওইখানে ভাঙারি কুড়াতাম যেখানে, সেখানে মানুষ যারা কাজ করতো তারা মানে মারে তুলে বাবারে তুলে ওইভাবেই গালিগালাজ করে। প্রেক্ষাপটটা জানি তো, লিডোর ওই ঘটনা যেটা ছিলেন ওখানে, তারপরে কি হলো? লিডো স্কুলে আসি, তো পরিবার যখন জেনে গেছে যে লিডো স্কুলটাতে আমি আসি, তাদের মানে তারা আমার উপরে আরো নির্যাতন শুরু করে দিছে, মানে মারাত্মকভাবে শুরু করে দিছে। লিডো স্কুলে নিয়মিত ক্লাস করার পর পরিবার থেকে তো বাধা চলেই আসতেছে বারবার। তো এমন একটা দিন, একটা রাত, একটা সমস্যা হয়েছিল যে আমি যখন বাসায় আসলাম আর বললাম যে কোথায় গেছিলি, আমাকে বড় ভাই জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে ভাঙারিগুড়াতে গেলাম, ভাঙারিগুড়াতে গেছি, বলি কি যে টাকা দে। আমি টাকা দিলাম। তো ওই দিন আমি মনে হয় 90 টাকা পেয়েছিলাম। আচ্ছা। তো পাওয়ার পর ওই দিন ওই টাকাটা নিয়ে আমার বড় ভাই আমার গালের ভিতরে একটা চর মেরে দিল যে এত কম টাকা আনছোস কেন। তো আমি চুপ করেছিলাম, চুপ করে দাঁড়ায় তাকাইছিলাম। তারপর আমাকে খুব মারধর করলো ওই দিন রাতে। সেই রাতেই বুঝে গিয়েছিলাম যে আসলে এই পরিবেশটা, এই সমাজটা হয়তো আমার জন্য বেঁচে থাকার মতন না। তো তার মানে আপনার ফ্যামিলি এখনো আছে, এক্সিস্ট করে? আমার এখন তারা কোথায় থাকে জানিও না। কারণ কতদিন যাবত ফ্যামিলি থেকে দূরে? আমি লিডোর ফ্যামিলি থেকে চলে আসছি আজকে 8 বছর।
আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নেব। আজকে আপনারা একটা বিশেষ এপিসোড শুনছেন। আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই যে ছেলেমেয়েরা এখানে এসছে, ফুল টিমটা এখানে আসেনি বোধহয়, এক দুজন বোধহয় বাদ পড়েছে। কয়জন? একজন বাদ পড়েছে। ওর কি পরীক্ষা ছিল বা কোনো কিছু, ওর এসএসসি পরীক্ষা, ও একজনকে আমরা মিস করেছি। আমরা চাইলে ওকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ওর পরীক্ষা চলছে সুতরাং আমরা ওকে প্রেশার দিতে চাইনি। এই যে 7 জন, সাথে আরও 2 জন হচ্ছেন ওনাদের কনসার্ন, এই 8 জনের যে টিম, এই পথশিশু, এরা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সিলেক্টেড ফর আইসিসি ওয়ার্ল্ড কাপ। এবং আইসিসি এই পথশিশুদের নিয়ে আগামী এপ্রিল থেকে এই ওয়ার্ল্ড কাপটা লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমাদের দেশের শিশুরা সিলেক্টেড হয়েছে এবং এই শিশুরা অন্যান্য দেশের শিশুদের সঙ্গে খেলবে। এটা আমাদের অত্যন্ত সম্মানের। যেটা হচ্ছে ওর ফ্যামিলিতে ফেরত দেওয়া, ফ্যামিলিতে নিয়ে যাওয়া। তো আমাদের যদি এরকম একটা কখনো আসে যে শিশু ফ্যামিলিতে যাওয়ার পরে আমরা দেখি যে বাচ্চাটাকে, তাকে টেক কেয়ার করা, বাচ্চাটার দেখার মতো তার পড়াশোনা কন্টিনিউ করার এরকম অবস্থা নেই, তখন আমরা সেই বাচ্চাটাকে চেষ্টা করি যে পরিবারে রেখে বা তাদের ওই ফ্যামিলিতে রেখে তাকে পড়াশোনা কন্টিনিউ করানো যায় কিনা। এবং যদি যায় তাহলে আমরা চেষ্টা করি যে ওই ফ্যামিলিকে কিছু টাকা দিয়ে যাতে ওই পড়াশোনার খরচ বা ওর নিউট্রিশনের যে একটা অভাব হতে পারে সেই জায়গাগুলো ব্যাকআপ দিয়ে যদি ওর পড়াশোনাটা কন্টিনিউ করা যায়, এবং সেটাও দেওয়ার পরে, সেটা দেখার পরে যদি দেখি যে না ওখানে এটাও সম্ভব না, তখন ওই বাচ্চাটাকে আমাদের লিডোতে নিয়ে তাকে পড়াশোনা কন্টিনিউ করানো। কিন্তু এতে যদি পরিবারের আপত্তি থাকে, পরিবারের আপত্তি ওরকম থাকে না, কারণ ওর বড় ভাই তারা পড়াশোনা যাচ্ছে, মা ওভাবে চাচ্ছে না টাকা পয়সা। এখন পরিবারটা প্রথমত একটা ব্যাপার যে পরিবারে থাকলে তাকে টাকা দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে যদি সে না থাকে, তাকে খাবার যদি না দিতে হয়, সেটা তার মতো সে থাকলো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তোমার পরিবারের অনুমতি ছিল? পরিবার বলে দিয়েছিল যে তুমি যেখানে 2 চোখ যায় সেখানে চলে যাও। আমার মা আমাকে বলতো রাতে কান্না করার সময় পাশে, মার পাশে যখন ঘুমাইতাম, মা বললো যে যেখানে 2 চোখ যায় চলে যা, কারণ আমি নিজেও জানি যে এই সমাজটা, এই পরিবেশটা তোর জন্য না। তো আমরা যেখানে ছিলাম নিজামউদ্দিনের পরে আমরা যাবো হচ্ছে সানিয়া মির্জার কাছে, রাইট? তুমি তো সানিয়া মির্জা। সানিয়া মির্জার নাম আমার মনে আছে। তো সানিয়া, তোমার স্টোরিটা কি আসলে? আমার যতটুকু মনে আছে, আমি ছোটবেলায় বাবা মার কাছে ছিলাম। আমরা 7 ভাই বোন ছিলাম। তো হঠাৎ একদিন আমার পা হাত কেটে যায় দুর্ঘটনায়। আমার বাবা কাজ করতেছিল, ওখানে আমি গিয়ে মানে হাতটা কেটে যায়। কেটে যাওয়ার পরে আমার পিছনে অনেক টাকা খরচ হয়, মানে জমি জমা যা যা ছিল আর কি বিক্রি করার পরে আমরা তো গরিব হয়ে গেলাম। ও তোমার জন্যই খরচ করে? হ্যাঁ। কোন হাত কাটে তোমার? বাম হাত? বাম হাতটা কেটে গেছিল। কি দিয়ে কাটে তোমার মনে নেই? মনে নেই যে ধান কি যেন কাটে না, তো ওইখানে ধানের কাঁচি দিয়ে মা আমাকে বলে যাও তোমার বাবাকে ডাকে নিয়ে আসো, দুপুরে খাবার খাবে। আমি খালি গায়ে নাচতে নাচতে যাইতেছিলাম, আর এক পাশে দিয়ে ডাকার তালে ছিলাম, আর একদিকে এই দিক দিয়ে কি খেয়াল করিনি। পরে কাটে যাওয়ার পরে আর কিছু বলতে পারি না। পরে অনেকদিন পর দেখি যে আমি হাসপাতালে। পরে হাসপাতালের পরে সবাই বাড়ি, তবে হাসপাতাল থেকে আবার বাড়ি আসলাম। বাড়ি আসার পরে তো গরিব সবাই। পরে সরকারের একটা জায়গা আমরা যাই, সেটার নাম যেন কি, মানে সরকার বাড়ি করে দিয়েছে, পরে ওখানে আমরা যাই। ওখানে যাওয়ার পরে কয়েকদিন পর মা প্রেগনেন্ট হলো, তারপরে মার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার সময় মা মারা গেল। পরে মা মারা যাওয়ার পরে এখন বাবা তো এই 7 ভাই বোন, আবার এই সরকারি জায়গায় থাকা, বাবা আবার কৃষিকাজ করতো। তো কৃষিকাজ করে যা পাইতো তা চলতো, কিন্তু মা মারা যাওয়ার পরে আশেপাশে যারা, তারা বলে যে বাবাকে বলে তুমি আবার বিয়ে করো। আবার আরেকজন বলে যে এত বাচ্চা তো তুমি পালতে পারবে না, আমাদেরকে দিয়ে দাও। পরে আমাকে আর আমার বড় বোনকে একটা পরিবার নিয়ে যায়, বলে যে দিয়ে দেন, আমরা ওকে বিয়ে যা দেওয়া লাগে দিয়ে দিব। পরে বাবা দিয়ে দেয়, আর আমার ছোট 2 ভাই ওদেরকে বিক্রি করে দেয়। যা মা মারা যাওয়ার সময় যে বাচ্চা হয়েছে তাকে টাকা দেয় বাবাকে, পরে বাবা দিয়ে দেয়। আবার তার বড় আরেকটা ছিল, তাকেও দিয়ে দেয়। পরে আমি আর আমার বোনকে একটা পরিবার নেয়। পরিবার নেওয়ার পরে আমাকে দেয় ইয়েতে, ধরেন আপনি, আপনার মেয়ে আছে না, মেয়ের কাছে আমাকে দিয়ে দিল, আর আপনার ছেলে আছে না, ছেলের কাছে আমার বোনকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওখানে আমি ছিলাম, ওখানে কাজ করতে মনে হয়। আবার বাচ্চা ছিল না, কি জানো 4 বছর না কয় বছর হয়েছে, বাচ্চা হয় না। পরে আমাকে এত আদর করতো, খাওয়াইতো, তারপরে ঘুম পাড়াইতো, ওনাদের সাথে খেলতাম, টিভি দেখতাম। পরে এভাবে অনেক দিন গেল,
যাওয়ার পরে হঠাৎ করে কয়েক বছর পর একটা বাচ্চা আসলো। আচ্ছা ওই বাচ্চাটা আসার পরে ওনারা মানে আমাকে ভুলে গেছে, মানে আদর কমে আমাকে গেল। রান্নাঘরে রাখতো, তারপর আমাকে খাইতে দিত না ভালো করে, মানে আমার খবর রাখতো না। তারপরে যদি একটু আমি দুষ্টুমি করতাম আমার মারধর দিত। তারপরে আবার টিভি দেখতে দেখতে গান শুনতাম। ওই গান শুনে আমি আবার গলা ছেড়ে ছেড়ে গান গাইতাম। ওর পাশের বাড়ি থেকে বকা দিত যে এই বাচ্চা ঘুমাইছে তুই গান গাছ কেন। ওরা ওনারা যে মার্কেটে যাইতো আমাকে বিল্ডিংয়ে তালা দিয়ে রেখে যেত, আমাকে নিয়ে যেত না। পরে যখন আমাকে মারতো না তখন আমি বলতাম যে আমি চলে যাব। পরে ওনারা বলে কি যা না, যা যেদিকে মন চায় যা। পরে আমি এখন ভাবি যে ওনারা হয়তো ফাজলামি করছে, কিন্তু তখন আর আমি ভাবতাম যে ওনারা আমাকে এত ঘৃণা করে দেখতে পারে না, ঠিক আছে আমি চলে যাব। পরে একদিন ওনার স্ত্রী চলে যায় এই মার্কেটে আর ওনার স্বামী ছিল। পরে আমি ঘরটার পরিষ্কার করে ময়লা ফেলার জন্য বাইরে আসি, ওখান থেকেই চলে আসি। আচ্ছা চলে এসে কোথায় আসেন? ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি এখন ভাবতেছি কোথায় যাব। ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটি, মনে হয় 11টার দিকে বের হয়েছি, মনে নেই বেশি। পরে সন্ধ্যা হয়ে আসতেছে, পরে দূরে দিকে কি রেল স্টেশন। পরে ওখানে যাওয়ার পরে একটা লোক আমাকে জিজ্ঞেস করে তুমি এখানে দাঁড়াই কেন, কই যাও? আমি কোনো কথা বলি না, আরও সরে আসি। পরে এই কী বলে ট্রেনে চড়ে পরে আবার ওই যেখানে কাজে ছিলাম সেখানে যদি ওনাদের আত্মীয় আসতো দেখতে আমাকে আদর করতো, কয়েকজন 100 টাকা দিয়ে যেতে বলে ধরো তুমি খাইও, এরকম করে আমি অনেক টাকা জমা করছিলাম। ওই টাকা নিয়ে আমি বের হয়ে আসি, যে যাইতেছি যখন একটু যে কয় টাকা আমার আছে নিয়ে যাই, অনেক টাকা হয়েছিল, আদর করে করে দিয়ে যেত। পরে স্টেশন থেকে ট্রেনে উঠি, ট্রেনে মনে হয় অনেকক্ষণ ছিলাম, এক রাত তবে একদিন এরকম ছিলাম। থাকার পর খিদা লাগলে আমার কাছে টাকা ছিল, সে টাকা দিয়ে খাইতাম। পরে রাতে ঘুমাইছি ট্রেনে, ঘুমানোর পর উঠে দেখি যে ওই যে কমলাপুর আছে না, নামও জানতাম না যে এটা কমলাপুর। পরে নামার পরে দেখি যে বড় একটা স্টেশন, নামও জানতাম না যে স্টেশন, মানে এখন আর কি জানি। পরে নামার পরে বা সকাল দিকে নামছি, নামার পরে আমি কই যাব কী করবো ভাবতেছি আর দেখতেছি যে এলাকাটা। পরে আর কি সামনে দেখি কি খাবারের দোকান, পরে খিদা লাগছিল, পরে খাওয়ার পরে আশেপাশে একটু ঘুরি, এই স্টেশনটা একটু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। পরে লিডার টিম এসে আমাকে বলে যে তুমি কে বাবু, তুমি এখানে কি করো, মেয়ে মানুষ? পরে আমি বলি যে এমনি, জানি না কি করি। পরে ওনারা হয়তো একটু আমার কথাতে বুঝতে পারছে যে আমি হয়তো পালে আসছি বা পথ শিশু বা পরিবার নাই। পরে আমাকে মাথায় হাত দেওয়ার বলে যে শোনো বাবু, আমাদের একটা সংস্থা আছে যে এখানে খাবার পড়ালেখা সব দিবে। এখন আমি বলি কি, আমি মনে মনে বলি আল্লাহ জানে কি হয়, কোনো খারাপ নাকি মনে মনে। পরে ভাবি যে ঠিক আছে আল্লাহ যা দেয়। পরে ওনাদের সাথে আসার পরে আল্লাহর রহমতে আমি ক্লাস 9-এ পড়ি। ওখানে এসে পড়া শুরু করলা? হ্যাঁ এখানে এসে। ওখানে এসে কোন ক্লাসে ভর্তি হলা? হ্যাঁ কোন ক্লাসে ভর্তি হলা? 1-এ। হ্যাঁ। তার মানে তুমি এখন 9-এ পড়ছো, মানে 8 বছর যাবত আসল লিডোতে। হ্যাঁ। বাহ, দিস ইজ বিউটিফুল। তো 8 বছরে তোমার কখনো মনে হয়নি যেখান থেকে পালিয়ে যাই? না। কেন মনে হয়? কারণ ওখানে তো আমি কষ্টে ছিলাম, আর আমার ইচ্ছাও ছিল লেখাপড়া করার, আচ্ছা কিছু করার। আচ্ছা, এখন এই আমি একটু সবাই আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। একটা যেটা হচ্ছে যে এই বাচ্চাটাকে তো এর পরিচয় আছে, আমরা যেটা বুঝলাম যে আপনারা এর ক্ষেত্রেও কি চেষ্টা করেছিলেন ওর বাবার সাথে যোগাযোগ করার? এর ক্ষেত্রে চেষ্টা মানে এখন পর্যন্ত আমাদের চেষ্টা আছে, কিন্তু ওর তো মানে ওর অ্যাড্রেস এখন পর্যন্ত ঠিকভাবে বলতে পারে না যে কোত্থেকে আসছে। ইভেন যে বাসায় ও কাজ করেছিল সেই বাসার অ্যাড্রেসও বলতে পারে না। আচ্ছা, তো কি হয় মানে ওর তো বয়স হচ্ছে এবং আমাদের একটা মেয়ে মানে আমাদের একটা সামাজিকতার একটা বিষয় আছে, বিয়ে সাথীর বিষয় আছে। আপনারা সাধারণত কি করেন এই এবং ছোট একটা বাচ্চা হলো না তো বাসায় মানুষ কাজের জন্য সময় নিয়ে নেয়। ও যেটা বলছিল যে আমাকে নিচে বাচ্চা হিসেবে বড় করার জন্য, কিন্তু যখন দেখলো আরেকটা বাচ্চা চলে আসছে নিজেদের পেট থেকে হয়েছে, তখন ওর প্রতি আদর যত্ন কমে গেছে। পুরোই সিনেমাটিক স্টোরি। কি করেন আপনারা সাধারণত যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়? আমাদের এখন পর্যন্ত লিডোতে হচ্ছে বাচ্চা সর্বোচ্চ যে ক্লাসে পড়তেছে সুমি, ও স্পেশাল তাদের ব্যাপারটা ওরা অনেক ইয়াতে। আমরা যেটা করছি, আমরা যেহেতু ওদের গার্জিয়ানশিপ নেই, সো আমরা সরকারকেই সাপোর্ট করছি, সরকারের দায়িত্বে এই বাচ্চাগুলো রাষ্ট্রের দায়িত্বে। তো আমরা 18 বছর পর্যন্ত সাপোর্টটা দিব। এর মধ্যে ওকে যতটুকু পারা যায়
কারিগরি দক্ষতা এবং ওদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য যতটুকু করা সাপোর্ট আমি করে দিচ্ছি। এরপরেও আমাদের হলো যে আমরা ওকে হাল ছাড়বো না, আমরা ওকে ওর লাইফ এরকম। হ্যাঁ, একটা মেয়ে আমাদের আছে সদরঘাট থেকে উদ্ধার হয়েছিল, এবং ওই বাচ্চাটার ওরও মেয়ে আছে, বিয়ে হয়েছে। ওকে, বিয়ে আমরা বিয়ে দিয়েছি, এরকম অনেক মেয়েকে বিয়ে দিয়েছি। গত বছর পুলিশ ডিপার্টমেন্ট থেকে একজন গিয়েছিলেন, উনি বলছিলেন যে যদি ওদেরকে কেউ বিয়ে করে দেন আমরাও পুলিশের চাকরি দেওয়ার ইন্টেনসিভটা দিতে পারবো। সো এরকম কিছু অফার আমাদেরকে অনেকে দিয়েছেন। সো আমরা চাচ্ছি যে এই বাচ্চাগুলোকে আসলে দয়া করে না, বরং ওদের নিজেদের সংক্ষমতে যেন বিয়ে করতে পারে। সেই জন্য আমরা যতটুকু মানে এই যে ওরা ক্রাফটে কাজ করে, ভালো ক্রাফট তৈরি করতে পারে, কম্পিউটার কাজ জানে, আরও কিছু কাজ জানো, যদি ওরা নিজের আমরা চাচ্ছি ওরা যদি কোন টাকা নিয়ে আমাদের বলে যে না বিজনেস করবো, আমরা সাপোর্ট দেবো, যেন ওর মতো করে নিজের জায়গা তৈরি করে যেতে পারে। এতটুকু দেওয়ার আমাদের একটা ইচ্ছা, পরিকল্পনা আমাদের। আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি এগুলো সবই এখন সদিচ্ছার পর্যায়ে আছে, কিন্তু সেই অর্থে স্ট্রাকচার এখন পর্যন্ত নাই। স্ট্রাকচার বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক 18 বছর পর্যন্ত আপনাদের যে পরিমাণ আপনারা সাপোর্ট দিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে নিচ্ছেন, 18 বছর পরে একটা মেয়ে সংসার জীবনে গিয়ে অনেক সময় সে বিপদের মধ্যে পড়তে পারে, তারপরে সে কোথায় যাবে যদি সংসার জীবন থেকে ফিরে আসতে হয়, সেই জিনিসগুলো সেই জিনিসটা আমাদের আসলে কি, আমাদের এই যে পিস হোমটা, এই পিস হোমের যে ফ্যামিলি এনভায়রনমেন্টে বড় করা, আগে যেগুলো সাপোর্ট দিয়েছে সেগুলো ভিন্নভাবে ছিল। কারণ আমরা তো উদ্ধার করেছি এ পর্যন্ত প্রায় 2000 বাচ্চা আমাদের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে 4 বছরের ইয়েতে বলি, তো এর মধ্যে প্রায় 600 বাচ্চা তো ফ্যামিলিতে গেছে, বাকি 1300-1200 বাচ্চা আমরা তো 1400 বাচ্চা পাইনি, ওদেরকে আমরা শেল্টারাইজ করেছি বিভিন্ন জায়গায়। সো এই যে প্রক্রিয়ার মধ্যে যেটা আমাদের মাথায় প্ল্যান আছে, এবং সেক্ষেত্রে যেটা বলে স্ট্রাকচার প্ল্যান, যেটা এটা এখনো করতে পারে না, কারণ সেটা ফান্ড জড়িত। আমরা সাপোর্ট করবো কাকে, কিভাবে কদ্দূর করবো, কে কোন জায়গায় যেতে পারবে, আবার অনেক বিষয় আছে। অনেকগুলো বাচ্চা আবার শারীরিকভাবে অনেকগুলো অসুস্থতা আছে বিতর্কত, এদের চিকিৎসাটা অনেক। আমাদের বাচ্চা এখনো ক্যান্সারের পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, এরকম 2টো বাচ্চা আছে, লিউকোমিয়াতে আছে। ওরা কি জানে বিষয়টা? রক্ত ওরা জানেই তো বোধহয়। আচ্ছা, আমাদের একটা বাচ্চা আছে ফরিদ বাবু নাম। সেই বাচ্চাটার হচ্ছে আপনার ওর প্রতি মাসে 1 ব্যাগ করে ব্লাড দিতে হয় ওর শরীরে। তো ও হচ্ছে ক্যান্সার, ও জানে। ওর ফ্যামিলির ঠিকানা পাওয়া যায়নি? না, ওর ফ্যামিলির ঠিকানা পাওয়া যায়নি। ওরও ঠিক ওর যে অ্যাড্রেস অনুযায়ী আসলে আমরা প্রথম কাজ আমরা হচ্ছে ওকে ফ্যামিলিতে খুঁজে বের করে ফ্যামিলিতে দেওয়া। হ্যাঁ, সেটা তো জানি আমরা। সেইভাবে ওই বাচ্চার ইভেন আরেকটা বাচ্চা আছে আমাদের, নাম হচ্ছে রিপন। ও হচ্ছে এখন শিশু হাসপাতালের অ্যাডোলেসেন্ট ডিপার্টমেন্টে 11 নম্বর বেডে আছে। এই বাচ্চাটাও হচ্ছে আপনার মস্তিষ্কে পুজ জমে গেছে, এই কারণে বাচ্চাটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং আমাদের নিজেদের থেকেও আমরা খুবই চেষ্টা করতেছি, এবং এর একবার MRI করা হলো, CT স্ক্যান করা হলো, আরও অনেকগুলো টেস্ট করে ওর ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলছে যে ওর যদি অ্যান্টিবায়োটিকে ঠিক হয় তাহলে ঠিক হবে, না হলে রিসেন্ট অপারেশন করতে হবে। ইভেন আবার MRI দিছে। তো একটা MRI করতে গেলে প্রায় 10,000 টাকা খরচ হয়। তা আমাদের এই অর্গানাইজেশন এমন একটা পর্যায়ে পড়ে গেছে, আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমাদের ফান্ডের একটা খুবই ক্রাইসিস। আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি আপনাদের সঙ্গে কথাবার্তা বলে, আমি সানিয়া মির্জা থেকে আরও সামনের দিকে আগাবো। সেটা হলো যে প্রিয় শ্রোতা, এরা একটা শেল্টারে আছে এবং থাকে, যাই বলি না কেন আমরা, সেটা হয়তো রাস্তার চাইতে একটা ভালো জীবন, ডেফিনেটলি ভালো জীবন। অন্তত 18 বছর পর্যন্ত তাদের একটা নিশ্চয়তা আছে, কারণ এরা পড়াশোনা করছে এবং অনেকে SSC পরীক্ষা দিচ্ছে, অনেকে ইন্টার পরীক্ষা দিচ্ছে। এখানে ক্লাস 9-এ পড়ছে সানিয়া মির্জা। তো এগুলো অনেক মানে শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু ভবিষ্যৎ জীবন বলে যে বিষয়টা, সমাজের সাথে মিশে যাওয়ার যে জীবন, সমাজের মেইন স্ট্রিমে চলে আসার যে জীবন, নাগরিক অধিকারের যে জীবন, সেই জীবনটি এখনও প্রশ্নের ঊর্ধ্বে নয়। সানিয়াটা আমরা শুনলাম, এরপরে যিনি আছে, আপনার নামটা সুমি রাইট? জেসমিনের কাছে মাইক্রোফোনটা দেন। হ্যাঁ, তো জেসমিন, আপনার ঘটনাটা আসলে কি? আমি যখন ছোট ছিলাম তখন আমি জানি না আমার মা বাবা মারা গেছে না বাচ্চা আছে, কিন্তু যখন ছোট ছিলাম তখন মামা মামির কাছে ছিলাম। তো মামা মামি বড় করছে, পারলাম মানে কি 8 বছর পর্যন্ত ছিলাম ওই জায়গায় আর কি। তো বড় করছে, তখন আমার একটা 3 ভাই ছিল, মানে আপন না, মামা মামির ছেলে ছিল। তো ওইখানে মানে কি বড় হয়েছি। তো ওরা মানে মারতো, অনেক মারধর করতো, তখন আমিও মারতাম, আমি আবার ছাড়া দিতাম না, মারতাম, কিন্তু তারপরেও ওরা বেশি আমার মারতো। তারপরে একদিন আমি বলছি কি জিদ করে আমি এখান থেকে চলে যাবো, মানে কি এরকম টর্চার আমি সহ্য করতে পারতেছিলাম না। তারপরে ওইখান থেকে মামানি গোসল করতে গেছে রান্নাবান্না শেষ করে। তো আমি আবার করছি কি মামির আগে বলছি যে
মামা নিয়ে আমার পড়াশোনাও করাও না কিছু জন্য, তোমার ছেলে মেয়েদের তুই পড়াশোনা করাও। এখন বলতেছি কি তোর পড়ার দরকার নাই, তুই বসিয়া ঘরের ভিতরে কাজ করবি, খাবি, এই করবি। এখন আমি প্রতিদিন বারান্দায় এসে বসে বসে দেখতাম সবাই স্কুলে যাইতো, আবার তাদের মা বাবা দিয়ে আসতো, আবার নিয়ে আসতো, এগুলো বারান্দায় বসে বসে দেখতাম। তারপর আমি একদিন মামা নিচে গেলাম, সত্যি করে বলো তো আমার কি মা বাবা নেই? কই কি না, তোর মা মরে গেছে। তারপরে ওই দিন আবার আমি বাসার থেকে পালায় চলে আসছি আর কি, মানে মামানি গোসল করতে গেছে, তারপর পালায় চলে আসি। আসার পরে মানে আস্তে 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 স্টেশনে আসছি আর কি, আমাদের যে স্টেশনটা ওইখানে আসছি। এখন আমি ভাবতেছি আমি কোথায় যাব, কিভাবে যাব। এখন একটা ট্রেন আসছে, তো একটা আন্টি ছিল, তো ওই আন্টির সাথে আমি ট্রেনে উঠছি। তো ওই আন্টি ট্রেনটা ছাড়ছে, ছাড়ার পরে মাঝখানে আন্টিটা নেমে গেছে, কিন্তু আমি যাইতেছি এরকম করে কমলাপুর স্টেশন থেকে আমাদের ওই জায়গায় গেছি, ওই জায়গা থেকে আবার কমলাপুর স্টেশন, এভাবে খালি ঘুরপাক করতেছি। তখন তো চিনতাম না কিছু, ঘুরপাক করতেছি। তারপর আমি জিদ দিয়ে করলাম কি ওই জায়গা থেকে কমলাপুর স্টেশন নেমে গেলাম। আচ্ছা, নামার পরে এখন কমলাপুর পুরাটা হাঁটতেছি, হাইটে হাইটে দেখতেছি অনেক লোকজন, মানে বোতল টোকায়, তারপর নেশা করে, মানে বাজে বাজে লোক। এখন আমার অনেক ক্ষুধা লাগছিল, সকালবেলা বাড়ি হয়েছি, সন্ধ্যা হয়ে আসতেছিল, অনেক ক্ষুধা লাগছে। আমি যাই বসছি স্টেশনের একটা চেয়ারে, যাই বসছি, এখন বসে বসে কান্না করতেছে। আর বাজে বাজে ছেলেরা ছিল, ওরা আমার ঘিরা ধরছে, তো আমি আরো জোরে কান্না করতেছিলাম। তোমার বয়স কত তখন? তখন 8 বছর বয়স। আচ্ছা, হ্যাঁ বলো। তো কান্না করতেছিলাম অনেক জোরে জোরে। তখন শেল্টারে কিছু ভাইয়া আপু গেছিল সেতুর থেকে, সেতুর সাথে লিডারও সংযুক্ত আর কি, এটা আর এটা একই। তারপরে এই ভাইয়ারা বলল যে তুমি কোথা থেকে আসলা, আর আমি বলছি যে আমি এখান থেকে আসছি, তো আমার এখন যাওয়ার জায়গা নেই। বলতেছে কি আমাদের একটা শেল্টার আছে, সেতু শেল্টার, তো ওইখানে চলো, তোমার সব কিছু পড়াশোনা, খাবার দাবার, কাপড় চোপড় সব দিব। এখন আমি ভাবতেছি যে তোমরা কি, ভাবতেছি না, তাদেরকে বলতেছি যে তোমরা কি নিয়ে আবার আমাকে বেছে দিবানি? আমি আগে না দেখতাম যে সবারে বেছে দেয়, মানে মানুষকে নিয়ে। এখন কই কি না না, আমরা এরকমই না, যে তোমাকে আরো ভালোভাবে রাখবো। তারপর আমি তাদের সাথে আসলাম। যখন আসছি আমার অনেক ক্ষুধা লাগছিল, আইসে তারপর বলছি কি আগে হাত মুখটা ধুয়ে আসো, তারপরে খাইতে বসবা। হাত মুখ ধুয়েছি, তার আদর করে আমার খাইতে দিছে, মাছ ভাত দিয়ে খাইতে দিছে, খাওয়া দাওয়া করছি। তারপরে এরকম থাকতে থাকতে তো 2 বছর থাকলাম। তারপর একটা আপু বলতেছে যে ভাইয়ার, বড় ভাইয়ার আর কি, ফরহাদ ভাইয়া যে মালিক, তাকে বলতেছে যে এখন তো ওর কেউ নাই, তো ওরে তো অন্য একটা শেল্টারে দেওয়া হোক। এখন ভাইয়া বলতেছে যে না, আমি চাইতেছি যে আমার বাচ্চারা এমন একটা ইতে থাক যে পড়াশোনা শিখতে পারে। এখন ভাইয়া বলছে যে ঠিক আছে, ভাইয়া বলতেছে যে আমি একটা জায়গা কিনছি, তো ওই জায়গাটা আমি নিজের একটা আমার শেল্টার, মানে আমার নিজের বাচ্চাদের, মানে কি আমার নিজের সন্তানদের মতন আমি রাখবো। তারপর ভাইয়া ওই হোমটা করছে, লিটু পিস হোম। তো ওই হোমটা করার পরে তারপর আমাকে ওই জায়গায় নিয়ে আসছে আর কি। নেওয়ার পরে তারপর স্কুল হয়েছে, স্কুলে নানান জায়গায় সবাই নানান স্কুলে পড়ে। এখন আমরা বলতেছি যে ভাইয়া সবাই তো স্কুলে পড়তেছে, তাহলে আমরাও কি একটা পরিবারের মতন থাকতে পারি না, পরিবারের মতন পড়াশোনা করতে পারি না? বলে হ্যাঁ, তুমি তো আমার বাচ্চা, যে সবাই কিন্তু আমি এখানে আনছি পড়াশোনা করাবো। তারপরে ভাইয়া সবাই সবার মতন মন পছন্দের মতন সবার স্কুলে ভর্তি করাই দিছে। এখন আমি ক্লাস 6-এ পড়ি, তারপরে এই পড়াশোনা করে বড় হইতেছি। আর আমি জানি না আমি কতটা ভাগ্যবতী। আমি আরো ওয়ার্ল্ড কাপ খেলতে যে আমি লন্ডনে যাচ্ছি। রাইট, অবশ্যই আমি সেই ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গে আমি সবার কাছে আসবো। আমি লাইফ স্টোরিটা একটু রিভিল করে নিই। জি বলো। আর আমার বাবা নেই, কিন্তু আমি একটা বাবা, আমার মনের মতো একটা বাবা চাইছি, যে আমার একটা বাবা হোক, কিন্তু আমি সোহেল রানার মতন একটা বাবা পাইছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় সোহেল ভাই আপনার জন্য এটা একটা বিশেষ, কতগুলো ছেলেমেয়ের সঙ্গে আপনি ভাবে যুক্ত? আপনি যেহেতু লিডার ম্যানেজার, আপনার কাছে একটু আসি প্লিজ, বলেন কতগুলো ছেলেমেয়ের সঙ্গে আপনি ভাবে জড়িত? পিস হোমে আছে এখন পর্যন্ত 52 জন বাচ্চা। ওরা হচ্ছে বিভিন্ন বয়সের, একেবারে
2 বছর থেকে শুরু করে আপনার 16-17 বছর মানে 16 বছর পর্যন্ত আছে বাচ্চা আচ্ছা, তোরা আছে। তো কতগুলো এরকম কতগুলো আছে? 52 জন বাচ্চা 52 জন। এই 52 জনের সাথে আপনার ডিল হয় সরাসরি? হ্যাঁ 52 জন। কি কাজ করতে হয় আপনার ওখানে বেসিক্যালি? এখানে হচ্ছে যে আমি এটা ম্যানেজার হিসেবে আছি, এটা পরিচালনা করতেছি। আর আমার সাথে মাদার আছে 5 জন। হ্যাঁ, তাদের ওই মাদার মা হিসেবে- একটু ভাগ করে দেওয়া থাকে কজনে জি, মাদার হিসেবে ভাগ করা আছে। আবার যে ওখানে রান্না করে, ওখানে আসলে আমাদের ওরকম ভাগ করা নেই যে আসলে এ বাইরে যাবে ও ভিতরে থাকবে। দেখা যায় এখানে 5 জন যে মাদার আছে এরাই আপনার হসপিটালে পাঠাচ্ছি, আবার দেখা যাচ্ছে বাইরে কোনো বাচ্চার স্কুলে হলে আমি যাচ্ছি বা মাদারকে পাঠাচ্ছি। আপনি কি লিডো প্রতিষ্ঠাকালীন সদস্য নাকি এখানে জাস্ট জব করছেন? মানে প্রতিষ্ঠাকালের সদস্য না, পরে এসছি, চলছে। আপনার কি এখানে মানে এটা কি আপনার জব হিসেবে কাউন্ট হয় নাকি আলটিমেটলি জব হিসেবে ভলান্টিয়ার এখানে আমরা হিসেবে? যারা কাজ করি আসলে জব হিসেবে কেউ কাজ করে না, আবার কাজ করার এরকম অবস্থান নেই, কারণ এটা হচ্ছে আমাদের লিডও হচ্ছে নন প্রফিটেবল, অফকোর্স তাই। প্রফিট নেই। আর এখানে হচ্ছে যে ম্যানেজার হিসেবে কাজ করতেছি ভালো লাগে। শুরুতেই মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আসলে সেবামূলক কাজের সাথে জড়িত হওয়া আর কি, যুক্ত থাকা। সেই জায়গাটাতেই ওই আমাদের ফরহাদ হোসেন সাহেব, উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, তো ওনার সাথেই যোগাযোগ হলো, পরে উনি সুযোগ করে দিলেন। আর এই পিস হোমটাতে আসি ম্যানেজার হিসেবেই। আর এখানে হ্যাঁ শুরু থেকেই আসি। আর এখানে কিছু ভলান্টিয়ার আছে, তারা বাচ্চাদের টিচিং দিয়ে এসে। ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে না একটু পরে আবারও যাচ্ছি। ওকে, খুবই মানে দুঃখজনক। আমি একটা জিনিস একটু বলি প্রিয় শ্রোতা, আমি আসলে বারবার ইন্টারাপ্ট করছি এবং প্রয়োজনেই, কারণ আজকের স্টোরিটা একটু অন্যরকম। এই এক একটা বাচ্চার পেছনে এক একটা ইতিহাস লুকিয়ে আছে এবং সেই ইতিহাসের মধ্যে সিমিলারিটি আছে। সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে এরা প্রচণ্ড রকম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এবং একটা বাচ্চাকে লালন পালন করার জন্য পরিবারে যে ধরনের এনভায়রনমেন্ট থাকার প্রয়োজন ছিল সেটার বিন্দুমাত্র ছিল না এদের ক্ষেত্রে, এবং এরা রাস্তা বেছে নিয়েছে। প্রিয় শ্রোতা, ভালো লাগতো না, এবং সেই জায়গা থেকে আসলে বেসিক্যালি উনি এদের কল্যাণে কাজ করেন। এবং উনি আহমদ সবার সাথে কাজ করতেন, সফজুল্লাহ পাঠশালায় একসাথে পড়াইতেন। আহমদ সভা মানে ওই যে আমাদের হ্যাঁ, আহমদ সাহিত্যিক, সবার সাথে ওই আজিজে পড়াইতেন। তখন আহমদ সভা তো সিনিয়র, উনি যে ভলান্টিয়ার ওনার সাথে সাথে কাজ করতেন। আচ্ছা আচ্ছা, সো এই বিষয়টা উনি অনেক আগে থেকে করে আসছেন। তো লিডো তো প্রতিষ্ঠা হলো 2000 সাল থেকে, বাট ওই এর আগে ওনার এই ধরনের কাজ ছিল। এর পাশাপাশি উনি তখন মরহুম অ্যাডভোকেট রাশিদা আপা ছিলেন, ওনার যে বোন এখন মুর্শিদা আক্তার কান্তা, উনিও আমাদের ডিরেক্টর অ্যাডমিনে আছেন। ওনারা তখন জেলখানা থেকে বাচ্চাগুলো উদ্ধার করতেন। অর্থাৎ রাস্তা বাচ্চাগুলো পুলিশ তখন করতো কি, নিয়ে জেলে ভরে দিত, শহর সাফাইয়ের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো ওনারা ওখান থেকে জেল থেকে বাচ্চাগুলো বের করতেন, জুভেনাইল কোর্টের মাধ্যমে বের করে তখন রাখতেন বিভিন্ন শেল্টারে। সো এই জায়গাগুলো আসলে না, আমরা আসলে যে আমি যে কারণে কাজগুলো করছি সেটা আসলে একটা দায়বদ্ধতা কাজ করে। মানে আমরা উন্নত হচ্ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, রাস্তার পাশে মানুষগুলো যে পড়ে থাকতে রাস্তাঘাটের সব চিত্রগুলো খুব ভালো দেখা যায়। কথা বলেছেন। সো আমরা এটা দেখেন, আমরা মনে করি সদরঘাটে এরকম অনেক বাচ্চা যারা, হ্যাঁ এখন বলবো না যে হ্যাঁ ক্রাইমেস, হ্যাঁ একসময় ছিল পাচার প্রচণ্ড বেড়ে গিয়েছিল, আমরা এরকম অনেক পাচারের বাচ্চা উদ্ধার করেছি এক সময়। তো কিন্তু আলটিমেট কি, এই বাচ্চাগুলো সকালবেলা একবার খাবার পাচ্ছে, বিকালবেলা খাবার পাচ্ছে না, ড্যান্ডি খাচ্ছে, খেয়ে ঘুম দিয়ে উঠছে। এখানে যে বাচ্চাগুলো আছে এরা তো আপনার ওয়ার্ল্ড কাপের সূত্রে আছে, বাট এদের থেকে আরও মানে হরিবল স্টোরি আমাদের হোমে আছে। এমন বাচ্চা উদ্ধার করেছে যে বাচ্চাকে কুকুর টানতেছিল, মানে ওকে কুকুর খাচ্ছিল, ওর শরীরে কুকুরের দাগ, মানে ও এমন বাচ্চা ময়লা স্তূপে পড়ে আছে, ওখান থেকে আমরা উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসছি। এমন আমরা আসলে বেসিক্যালি কাজ করছি এই কারণে যে আমরা মনে করতাম একসময়, কিন্তু এটা ট্রেন্ড ছিল এনজিওগুলোর মধ্যে 10 টাকায় খাবার দেওয়া, 20 টাকায় খাবার দেওয়া, 5 টাকায় খাবার দেওয়া। কিন্তু প্রশ্ন হলো এই 5 টাকা ওরা কামাই করবে কোত্থেকে? এই 5 টাকা সম্মানজনক কাজ কোথায় আছে, বা ও কোত্থেকে টাকাটা জোগাড় করবে? আমরা চিন্তা করলাম যে উদ্ধার ছাড়া উপায় নাই। দেন উদ্ধার করে আমরা যেটা করলাম, আমাদের সামর্থ্য তখন এই হোম ছিল না, আমরা করলাম কি একটা মানে কমিটি করলাম, মানে একটা সংগঠনগুলোর একটা করলাম, লিয়াজও করলাম যে আপনার সাপোর্ট আপনি হেলথ দেন, আপনি ফুড দেন, আপনি শেল্টার দেন, আমরা উদ্ধার করি। আচ্ছা, অনেকে বলতো যে বাচ্চা না, আমি বললাম বাচ্চা কত লাগবে আপনি বলেন, বাচ্চা আমি উদ্ধার করে দিচ্ছি আপনাদেরকে। এই সূত্রে কিন্তু এই যে SOS শিশুপল্লী প্লাস আসানি মিশন, ওদেরকে আমরা অনেক বাচ্চা দিয়েছি। গভর্নমেন্ট শেল্টার যেটা শেখ রাসেল, অনেক বাচ্চা আমরা পাঠিয়েছি, যে আমরা বাচ্চা দিচ্ছি, আমি উদ্ধার করে আপনারা খালি রাখেন। আমাদের তো সামর্থ্য তো বেশি নেই, যতটুকু আছে আমরা 50 বাচ্চা রাখতে পারছি, মানে এরকম তো হাজার, প্রায় এখনও তো লাখের কথা বলে, যদিও সঠিক জরিপটা এভাবে এখনও পাওয়া যায় না কত জরিপ, কারণ ফ্লোটিং থাকে অল টাইম। সো এইরকম অনেকগুলো বাচ্চা কিন্তু এখানে ওদের বাজে অবস্থা থাকে। সো রাস্তার জীবন মানে আসলে আমরা যারা দেখি, হয়তো আমরা যেটা একবার করেছিলাম দেখার জন্য, রাত্রে অফিস করতাম, মানে অফিস বলতাম রাত্রে টিমে কাজ করতাম,
মানে 7টা থেকে থাকবো রাস্তায়, কমলাপুর থাকবো, একেবারে ওদের সাথে ঘুমানো, ওদের সাথে থাকা এবং ওদের রিয়েল স্টোরিটা দেখা, আসলে ওরা এক্স্যাক্টলি কি করে এবং ওদের কাজ করার জন্য আমরা আসলে কোন জায়গা, কারণ কি ওরা বললো না যে গিয়ে বললে কিন্তু আসে না। একটা বাচ্চার পেছনে আমাদের এরকম সময় 6 মাস কাজ করতে হয়েছে নিয়ে আসার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য। মিথ্যা বলে, তারপরে আপনার অনেক, ওদের সবচেয়ে বড় ট্রাস্ট করে না কাউকে বিশ্বাস করার জায়গা। মা যখন মারে, মামা যখন রেপ করে, এরকম ঘটনা ঘটে, তখন আসলে কাকে বিশ্বাস করবে? এমত অবস্থা আসলে আমাদের তখন করে কি, আমাদের স্কুল আছে একটা মোবাইল স্কুল, খেলনা পুরো একটা গাড়ির মতো, তো ওটা যে সম্পূর্ণ খেলনা, ফুটবল ক্লাসে ফুটবল খেলবো, এই খেলার মাধ্যমে আমরা করি। মজার ব্যাপার হলো আমরা গত বছর এই বাচ্চাদের দিয়ে বাচ্চা উদ্ধার করেছি, ওরা উদ্ধার করে নিয়ে আসছে অনেক বাচ্চাকে। রিসেন্ট ঈদেও আমরা হচ্ছে যে বাচ্চা রেস্কিউ করেছি। মানে ওরা যে 4-5 জন আছে, ওরা তো আসলে ওদের লাইফের সাথে পরিচিত, খুব বেশি পরিচিত। তো ওরা কিভাবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে, ওরা তো এখন একটা পর্যায়ে আছে। তো যেই বাচ্চারা রাস্তায় এখনও আছে, কষ্টে আছে, তাদেরও তো এই জায়গায় নিয়ে আসা দরকার। তো আমাদের চিন্তা হচ্ছে যে আমরা ওদের পাঠিয়েছিলাম, যে ওদের মধ্যে সেই একটা ব্যাপার আছে, স্পিড আছে, যে ওরা একসময় কষ্ট ছিল, এখন মোটামুটি ভালো আছে, ওরা আরেকটা বাচ্চাকে যে বোঝাতে পারবে, মোটিভেশন খুব তাড়াতাড়ি দিতে পারবে। তো পাঠিয়েছিলাম, ওরা সফল হয়ে বাচ্চা ওখান থেকে উদ্ধার করে নিয়ে এবং আসছে। গত ঈদে আমরা ওদের দিয়ে গরুর গোশত বিতরণ করেছি, কাপড় দিয়েছি। মানে গত 1 বছর আগে হয়তো ওরা নিজেরা লাইনে দাঁড়াচ্ছিল, আমরা ওদেরকে চাচ্ছিলাম এবার এম্পাওয়ার করতে। ত্রাণ দিতে গেছে সিরাজগঞ্জে, ওদেরকে আমরা নিয়ে গেছি, ওরা নিজেদের ত্রাণ দিয়েছে। সো আমার চাচ্ছে যে এটা করার জন্য যেন ওরা নিজেরাই আসলে, কারণ ওদের আসলে স্পেসটা কেউ দিচ্ছে না, যে স্পেস দেবে, স্বীকৃতি বিষয়টা, শিক্ষা খাবার অনেকে হয়তো দেয় অনেকভাবে, অনেকে শিখে, বাট ওকে একটা স্বীকৃতি দেওয়া, বা যে হ্যাঁ তুমি তোমার জায়গায় তুমি ঠিক আছো, বাট এই বিষয়টা মানে যে দয়া না বা ঘৃণা না, বাট আমি ওই জায়গাটা দেওয়া, এই জায়গাটা আসলে দেয় না, আমার চাচ্ছে ওটা দেওয়ার জন্য। এবং এখানে যেটা হয়েছে, আমরা যেটা করি ওরা জানে, আমি বললাম যে এটা ওদের বাড়ি, হোম বলি, ওরা নিজেদের বাড়ি নিজেরা ঝাড়ু দেয়, পরিষ্কার করে, কখনো কখনো রং করা হলে ওরা নিজেরাই বলে, নিজেরাই রং করে, নিজেরাই নিজেরা রং করে। এবং মানে একবার আপনি এক সময় গেলে হয়তো বুঝবেন বা দেখবেন যে আমরা এটা চাচ্ছি যে এরকম করার জন্য, কারণ এরকম বাচ্চাদেরকে ধরে রাখা অনেক টাফ, পালিয়ে যায় অনেক বাচ্চা। একটা কাজ করতে পারেন কিনা, যে আপনি আমাকে যাওয়ার কথা বললেন, আমাদের সাধারণ ছেলেমেয়ে যারা আছে, ওদের বয়সী, স্কুলে পড়ে, আমি ইদানিং দেখলাম কিছুদিন আগে আমাদের খুব শ্রদ্ধেয় বিজ্ঞজন শাইখ সিরাজ, কৃষি কাজ করেন যিনি, উনি নতুন একটা কাজ হাতে নিয়েছেন, নতুন হয়তো আমি নতুন চোখে পড়েছে, স্কুলের বাচ্চাদের নিয়ে উনি মাঠে যান, ক্ষেত খামারে যায়, এবং যেসব বাচ্চাদেরকে নেয় যাদের ক্ষেত খামারে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই, হ্যাঁ, খুব মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, হয়তো জীবনে কোনোদিন যাওয়ার সুযোগ হতো না, ওদেরকে নিয়ে গিয়ে চাষবাস করায়, এবং ভেরি ইন্টারেস্টিং, আলু বুনছে এবং আলু যখন তুলছে, এই 2টা সিজন, খুব আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা কনসেপ্ট। তো আপনারা এই যে একেবারে আমাদের এই যে সোসাইটিতে বড় হচ্ছে, সব সুবিধাপ্রাপ্ত ছেলে মেয়ে যারা আছে, এদেরকে কখনো এদের সাথে কমিউনিকেট করার জন্য এদেরকে নিয়ে যাওয়া? আমরা যেটা করছি কি, আমরা এই যে আমরা রিসেন্ট একটা পিঠে উৎসব করেছিলাম, আমরা চেয়েছিলাম যে ওখানে অনেকে মানে আসুক এই জায়গাটায়, এবং অনেকেই চেষ্টা করে আসে। এবং কদিন আগে আপনার অনেক মা, হাই সোসাইটির মারাও আসছেন, যে আমি বললাম কেন আসছেন, বলে মেয়েটাকে দেখাইতে জীবনটা এরকম, দেখাইতে অনেকে নিয়ে আসেন। বাট আমরা আসলে হয় কি, আসলে ছোট সংগঠন এবং এতগুলো বাচ্চার দায়বদ্ধতা, কারণ 50টা বাচ্চা থাকতেছে, পড়তেছে, খাচ্ছে, যাচ্ছে, এটা একটা বিশাল ব্যয়বহুল জায়গা থাকে। সো এমন অবস্থা আসলে অন্য অনেক বিষয় চিন্তা ভাবনা করতে আসলে সহজ হয় না। সবাই মিলে যদি মানে এগিয়ে আসে তাইলে এটা সম্ভব। আর একটা বিষয় হলো কি, এদের স্কুলে ভর্তি যখন করে, জিনিস নিয়ে স্কুলে পড়ে, এটা আরো চ্যালেঞ্জিং বিষয়। ইংলিশ মিডিয়ামে বাচ্চাগুলো পড়বে, ওদেরকে মেনে নিবে ওরা, মানে এই জায়গাটা একটা এখনো কিন্তু বড় দেয়াল আমরা কিন্তু ফেস করতেছি। যে আমরা পাঠাচ্ছি ইংলিশ মিডিয়ামে, কমিটিকে হয়তো মোটিভেশন করে 10,000 টাকার বেতন আমরা হয়তো অল্প টাকা করেছি, কিন্তু বাচ্চাগুলো তো মানতে হবে, মানে ওর পাশে বসা, ওর হাই, ওর হ্যালো, এই যে সামাজিক যে বন্ডিংগুলো, আমরা কিন্তু ওখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছি এই কারণে যে খুব লাক্সারিয়াস চিন্তা করছে না, আমরা চাচ্ছিলাম যে এক্সপেরিমেন্ট করতে, দেখি কতটুকু যায়। এই শিক্ষাটা আসলে পরিবার থেকেই আসা উচিত। মানে আমি যদি আমার সন্তানকে শেখাতে পারি যে তুমি যেভাবে বড় হচ্ছ তুমি লাখ, এবং তুমি লাকিলি হয়তো এই পরিবারে এসছো বলে তুমি এই সুবিধাগুলো পাচ্ছ, তোমার জন্মটাও ওখানে হতে পারতো, তুমি এরকম ভিকটিম হতে পারতাম। সো ওকে যদি ওই টেস্টটা দেওয়া যায়, এবং ওকে যদি বলা যায় যে জীবনে হরেক রকমের অভিজ্ঞতা নিয়ে বড় হওয়াটাই হচ্ছে জীবন, হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো যে একজন স্ট্রিট চাইল্ড কীভাবে বড় হয়, একজন শেল্টার পাওয়া চাইল্ড কীভাবে বড় হয়, একটা হোমলেস চাইল্ড কীভাবে বড় হয়, এবং তুমি কীভাবে বড় হচ্ছ, তখন তুমি মানুষের জন্য কাজ করতে পারবে। আমি একটু এখানে অ্যাড করি, আমাদের কিন্তু এরকম বাচ্চা, যে বাচ্চা ঢাকা 5তলা বাড়ি আছে, আর ইউ শিওর? হ্যাঁ, কিন্তু যেহেতু সে শিশু, সো তার ক্লেম করার সুযোগ নাই, এবং আমরাও তার পক্ষে
কিছু বলতে পারি না, কারণ ও তো এখনো বড় হয় নাই। আচ্ছা আচ্ছা, আই নো দ্য কেস, মানে আলটিমেটলি ওকে বের করে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে প্রপার্টির নাই। কোনো অধিকার সে না নিতে পারে। মা নাই। ভেরি স্ট্রেঞ্জ প্রিয় শ্রোতা, আমাদের মনে হয় এইসব নিয়ে অনেক বেশি কাজ করার আছে। আমি ইনফ্যাক্ট আজ পর্যন্ত স্ট্রিট চাইল্ড বলতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার অনুষ্ঠানে সাধারণত প্রাপ্তবয়স্ক যারা তারা আসেন, জীবনের কোনো একটা পার্ট তারা ওখানে পার করেছেন এবং তারপরে এখন অন্যরকম জীবনযাপন করছেন, তারা জীবনের একটা পার্ট নিয়ে গল্প করেন। কিন্তু আমার এরকম সরাসরি এদের সাথে কখনো কমিউনিকেট করা হয়নি, গল্প বলা হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে এদের জন্য নতুন করে কিছু করা উচিত রেডিওতে। আমি অবশ্যই মাথায় রাখছি, বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে বইমেলায়, এবারের বইমেলায় জীবন গল্প পার্ট 1 বইটি এসছে। বইটির মূল্য ধরা হয়েছে মাত্র 200 টাকা এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এই কারণে যে বইয়ের প্রথম গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। এবং আমি চাই তো, বিশেষ করে ভ্যালেন্টাইন ডে সামনে, তারপরে আরও বিশেষ বিশেষ দিবস আছে, তো আপনি চাইলে বইটি উপহারও দিতে পারেন। বইটি আপনি যেখান থেকে আমরা তত কিছু মনে করতাম না, যেটুকু দিতেন ওইটুকুই সন্তুষ্ট থাকতাম। আর আমাদের ফ্যামিলিটা অনেকটা হ্যাপি ছিল, অভাবই হোক বাট সবাই অনেক একসাথে আনন্দে বসবাস করতাম। বাবা হঠাৎ অসুস্থ হয়ে যান, তো উনি নিজে যখন আর কাজ করতে পারেন না, অসুস্থ, তখন কিভাবে পড়াশোনা করাবেন, তো পড়াশোনা অফ করে দেন। আমরা ঢাকায় ছিলাম, বাবা মা ভাই বোন, আমরা ফ্যামিলিটা সবাই একসাথে ঢাকাতেই থাকতাম। পরে যখন বাবা অসুস্থ হয়ে যায়, পরে তো আর কাজ করতে পারে না, ঢাকায় থাকবো কীভাবে, পরে আমরা আমাদের গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে ওইখানেই একটা স্কুলে ভর্তি করে দেন, ওইখানেই পড়ি, পড়াশোনা করি। মাই মূলত আমাদেরকে পড়াশোনা করান, খরচ যতটুকু দেওয়ার দেন। বাট আমার আরও একটা ছোট ভাই আছে এবং বড় বোন আছে, তিনজনের তো একসাথে পড়াশোনা করানো প্লাস খাওয়া, ফ্যামিলি চালানো তার মার পক্ষে একা সম্ভব না। তো উনি চাচ্ছিলেন যে ওরা ছোট যে আছে ও পড়াশোনা করুক, বাট আমার আপুর বিয়ে হয়ে যায়। আমার আপুর ছোট বয়সে বিয়ে হয়ে যান, তো ওনারা চান যে আমি তখন ক্লাস 6-এ পড়ি, চান যে আমাকেও বিয়ে দিয়ে দিবে। বাট আমি যখন ছোট ছিলাম আমার বাবা সবসময় বলতো যে পড়াশোনা করে ডক্টর হবা। আমি ভাবতাম যে না, আমিও ডক্টর হবো, ছোটবেলা থেকেই স্বপ্ন। তো সেভাবে পড়াশোনা করতাম, আর ক্লাসে সবসময় প্রথম নইলে দ্বিতীয় হতাম আর কি। আর আমার অঙ্ক সাবজেক্টটা অনেক ভালো লাগতো, আর টিচাররাও আমাকে অনেক ভালোবাসতো, এই কারণে আমার পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ ছিল। পরে যখন মা বললো যে পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা এই পর্যন্তই থাক, বাট আমার ইচ্ছা যে করেই হোক আমি পড়াশোনা করবো। দেন আমার মাকে বললাম যে আমি পড়াশোনা করি, বলে কীভাবে করাবো, একসাথে কয়জনকে করাবো। পরে এখন আমি আমার আপু যে আছেন শ্বশুরবাড়িতে, ওইখান থেকে ভাবলাম যে ওইখান থেকেই পড়াশোনা করব। পরে মা বলে যে না, বিয়ে দিয়ে দিবে। বাট গ্রাম অঞ্চলে এটা আছে যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, বাল্যবিবাহ, কিন্তু আমি কখনোই ওগুলো চিন্তাও করিনি, কারণ আমার সবসময় মাথায় থাকতো যে আমি ডক্টর হব, যে করে হোক ডক্টর হতেই হবে। আমার আপুর বাসায় গেলাম যে ওইখান থেকে পড়াশোনা করব। পরে আপুর বাসাতে পড়াশোনা প্রায় 1 বছর পড়াশোনা করি, বাট ওইখানে পড়াশোনা করতে অনেক ঝামেলা হয়, কারণ আমার আপুও তেমন সচ্ছল পরিবারে বিয়ে হয়নি। তো ওইখানে পড়াশোনা করতাম, কিন্তু তার স্বামী এবং তার শাশুড়ি যে ছিলেন তারা তো সহজে অন্যর মেয়েকে আবার ওইখান থেকে পড়াশোনা করাবে না, বা টাকা পয়সা যতটুকু লাগে সাপোর্ট কখনোই দিতে চায় না, বাট দিবেও না। একটা ফ্যামিলি থেকে যখন দিতে চায় না, ফ্যামিলি থেকেই যখন বাইরে চলে আসতে হয়, তখন আমার বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি কিভাবে আমাকে সাপোর্ট করবে। তারা আমাকে পড়াশোনা করাচ্ছিল বা করতাম। আমি যে প্রাইভেট পড়তাম বা ওইখানে পড়াশোনা করতাম, আমার রেজাল্ট ভালো ছিল জন্য বা ক্লাসে ফার্স্ট ছিলাম জন্য টিচাররা বলতো যে তোমাকে দিতে হবে না, তোমারটা ফ্রি, তুমি পড়বা, কিন্তু তুমি ভালো রেজাল্ট করো। তো সবসময় আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ক্লাসে আসলে স্যার আগে বলতো সুমি কি আসছে, আমি বললাম জি স্যার। সবাই আর কি অনেক ভালোবাসতো। পরে ওর আমার আপুর যে শাশুড়ি ছিলেন, উনি মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক বিভিন্ন টর্চার করতেন বা অত্যাচার করতেন। আমার ওগুলো সহ্য হতো না। অল্পতেই যদি আমাকে বকা দিত বা মারধর করতো, আমার খুব খারাপ লাগতো, কান্না করতাম। আমার ইচ্ছা যে আমি পড়াশোনা করতেছি, আমি তো কোনো খারাপ কিছু বা কোনো কিছু করতেছি না, পড়াশোনা করতেছি। আর যদি ফ্যামিলিতে কোনো কাজ করা লাগে, যে ঘরের যে কাজ আমি করব, কিন্তু আমাকে কেন পড়াশোনা করতে দিবে না। রাতে পড়তাম, তেল শেষ হয়ে যাবে, কেরোসিন তেল অফ করে দিত, পড়তে দিত না। পরে আমি ভাবতাম কেন পড়তে দিতেছে না, আমি তো কোনো ক্ষতি করতেছি না, পড়তেছি। এমনিতেও দেখা যায় খাবার সময় বা এমনিতেও বাতি জ্বলতেছে, এখন আমি পড়লে কেরোসিন শেষ হয়ে যাবে, এই কারণে লাইট অফ করে দিবে বা বাতি নিভে দিত। তো আমি খুব ভোরে উঠতাম, আর যখন খেতে বসতাম তখনই পড়তাম, বা সকালে উঠে অনেক ভোরে উঠে পড়তে বসতাম।
তো কিন্তু ওনারা যে অত্যাচারটা করতো বা স্কুলে যেতাম বিভিন্ন, ওর শাশুড়ি এবার দেখা গেল কি বিভিন্ন নেগেটিভ কথা বলা শুরু করলো। আচ্ছা। আর আমার আপুর স্বামী যে ছিল উনি যে আমাকে একটু সাপোর্ট করবেন, উনি কিন্তু একাই ছিলেন আর ভাই বোন ছিলেন না, তো বোঝো উনি যে আমাকে সাপোর্ট করবেন বোনের মতো, তাও করতো না। বলতো নি যে বাবাই দেখেন আর আমি কি দেখবো, উনি Okay. দেখতো না। উনি কখনো বলতো না যে 5টা টাকা দিলাম কিছু খাস বা কিছু লাগলে কিনিস। আমার যে স্কুল থেকে যা স্যার আমাকে বলতাম, স্যারদের সব ওনারা আমাকে দিত, তো ওইভাবেই চলতাম। কিন্তু ওর শাশুড়ি একদিন ভালো অত্যাচার করলো, পরে একদিন হঠাৎ ওর শাশুড়ি মারা যান। তখন আপুর স্বামী আর আমি, কিন্তু যত আপুর স্বামী হোক সে আসলে হয়তো বা আমাকে সেইভাবে কখনো বোনের চোখে দেখতো না। আচ্ছা। উনিও ওনার ব্যবহারে বা আচার আচরণে দেখা যেত যে অন্যরকম আর কিভাবে দেখতো। আমি যেটা বুঝতে পারছি যে তোমার কাছে যেটা মানে অস্বস্তিকর মনে হতো সেরকম একটা কোনো আচরণ সে তোমার সঙ্গে করার চেষ্টা করছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর? তো ওনার ওই আচরণটা আমার কখনোই কোনো সময় ভালো লাগেনি, আর আমার কাছে অনেক বিরক্তিকর লাগতো যে কেন আমাকে বোনের মতো দেখতেছে না, বোনের মতো দেখতো না, রিয়াক্ট করতো। তখন ভাবলাম দেখ এখান থেকে চলেই যাই, পড়াশোনা করবো অন্য কোথাও গিয়ে। ঢাকায় তো আসে যে মানুষ কাজ করতেছে প্লাস পড়াশোনা করতেছে, আমি ওইখান থেকে পড়াশোনা করি। পরে ওইখান থেকে আমি চলে আসি ঢাকায় একটা ভাইয়ার মাধ্যমে। উনি অবশ্য অনেক ভালো ছিলেন, দেখতাম যে যখন ওর সাথে কথা বলতো এমনিতেই ভালো। পরে ওনার সাথে চলে আসি, এসে ঢাকা থেকে থাকি। পরে ওইখানে আসলাম আমি মূলত পড়াশোনা করার জন্য, বাট এমন হলো কি উনি আমাকে পড়াশোনা করাচ্ছে না, কাজ করতেছি ওনার বাসায় বা আমার কাজ করতেছি। তো পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা লাগবে, অন্য আমার নিজের ফ্যামিলি স্যার অন্য কেউ কি আমাকে টাকা পয়সা বা পড়াশোনার টাকা দিবে? চলে আসলাম, বলে কি যে তুমি গার্মেন্টস করো। আমি বললাম গার্মেন্টস করে কিভাবে পড়াশোনা করবো, ওইখানে কাজই করবো না পড়াশোনা করবো? পড়াশোনাই করবো। বলে যে তাহলে তুমি তোমার টাকা অ্যারেঞ্জ করে পড়াশোনা কিভাবে করবে? আমি কি না, কাজের ফাঁকে ফাঁকে তো পড়াশোনা করা যায়। কয় কি সেটা সম্ভব না, তুমি যদি বড় হতাও বা কলেজ ভার্সিটিতে পড়তাও তখন তুমি পড়াশোনা করতাও প্লাস জব করতাও, কিন্তু এখন তো তুমি ছোটো, কিভাবে পড়াশোনাও করবা জব করবা? পরে আমি বললাম কি হয় হোক, বাট আমি কাজ করি বা কি করি, কিন্তু আমি পড়াশোনা করতে হবে, আমি ডক্টর হবই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ডক্টর, সবসময় মাথায় থাকতোই যে ডক্টর হবই। তারপর ওখানে দেখলাম যে না, ওইখানেও কোনোভাবে আমাকে সাপোর্ট দিতেছে না। পরে এখান থেকে চলে আসি যে দেখ তো এখানে থাকবোই না, নিজের ইচ্ছা মতো আর কি। ওখান থেকে চলে আসি যে না, যেখানে যাই না কেন এমন জায়গায় যাব যেখানে আমাকে বুঝবে এবং আমাকে পড়াশোনা করার জন্য হেল্প করবে। সেইভাবে আমি চলে আসলাম, ভাবিনি যে রাস্তাতে আমাকে কেউ পড়াশোনা করতে দিবে বা কি হবে কিনা, ওইসব চিন্তা মাথায় আসেনি। জাস্ট ঘর থেকে বের হয়েছে। হ্যাঁ, ঘর থেকে বের হয়ে আসছি যে না, যাই কোথাও না কোথাও তো একটা পড়াশোনা ব্যবস্থা করতে হবে, পারবো, হ্যাঁ। যে মানুষ ইচ্ছা থাকলে নাকি উপায় হয়, এই ভেবে আর কি বের হয়ে আসছি। বুঝছি। পরে আমি যখন কমলাপুর আসি হ্যাঁ। তখন ওইখানে কিছু কাজ করতাম। ওখানে যেদিন আসি ওই দিনই, পরে ওইখানে কিছু কাজ করতাম। পরে হঠাৎ দেখতাম যে না, ওইখানে কিছু ছেলেদের সাথে অনেকগুলো মেয়ে আড্ডা দিতেছে থাকতেছে, আবার একপাশে ওরা বিভিন্ন রকম ডেন্ডি খাচ্ছে, আবার কেউ বোতল টোকাইতেছে। আমি আর ভাবলাম এগুলো যদি করি তাহলে তো আমার পড়াশোনা হবে না, পড়াশোনা তো করতে হবে। আমার বাবার স্বপ্ন আমি পড়াশোনা করব, তো বাবার স্বপ্ন পূরণ করতেই হবে যেভাবেই হোক না কেন। তো আমার মাথাতে অন্য কোনো কিছু চিন্তা করতো না যে কাজও করি বা এগুলাও করি, কখনো টেনশন আসেনি। আমার একটাই চিন্তা যে এইখানে যদি থাকি আমার পড়াশোনা হবে না, আমি বোতল টোকাবো, পড়বো কখন? ডক্টর হতে গেলে আমি জানি যে বা দেখছি যে আশেপাশে যারা বড় বড় ডক্টর হয়েছেন বা ভালো কেউ আছেন তারা ভালোভাবে পড়াশোনা করে হয়েছে, বাট আমি যদি বোতল টোকাই বা আমি এখানে ওদের সাথে মিশি তাহলে পাশাপাশি তো আমি কখনোই পড়াশোনা করতে করবো বা হালকা পাতলা, কিন্তু সেভাবে যখন ডক্টর হওয়ার জন্য যেরকম পড়াশোনা দরকার ওরকম তো হবে না। পরে ওইখানে বসে বসে ভাবতেছিলাম কি করব, মন খারাপ যে না, শেষ পর্যন্ত কি বাবার স্বপ্নটা মিথ্যা হয়ে যাবে, বা আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে ডক্টর হবো, ওটা হইতে পারবো না। ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও টিচার সবসময় বলতো তোমার স্বপ্ন পূরণ হবে, যেটা ইচ্ছে এটা হইতে পারবা, যেহেতু তুমি ভালো স্টুডেন্ট। সব সময় টিচার আমাকে নিয়ে গর্ব করতো আর বলতো যে না তুমি পারবা। আমি দেখা যেত ছবি আর্ট করতাম, ছবি